আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে দেখার চেষ্টা করব ফার্স্ট পেপার কেমিস্ট্রি চ্যাপ্টার 04-এর কেপিকেসির টপিকটা। ঠিক আছে, যদিও বলছিলাম যে কেপিকেসির ম্যাথ করাবো, তো তাও একটু কেপিকেসির থিওরি থেকে শুরু করি। ঠিক আছে, কারণ থিওরি আমি জানি অনেকেই পড়ছো, অনেকে পড়ো নাই। ডিরেক্টলি ম্যাথ করলে থিওরি লাগে না, বাট অ্যাকচুয়ালি হচ্ছে তোমার থিওরি বুঝলে তোমার ম্যাথ করাটা একটু কী হয়, সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা একটু থিওরি থেকে স্টার্ট করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা শুরু করতে পারি। তো আমার নাম তো ইরফানুর রহমান, তোমরা মোটামুটি জানছো। ঠিক আছে, তো আমরা পড়া স্টার্ট করতে পারি। তো আমাদের হচ্ছে যে কি কেপিকেসি পড়া লাগবে। আচ্ছা, কেপিকেসি যে এখানে যে কেটা আছে, এই কে এর পরিচয়টা হচ্ছে কি, এই কে দ্বারা আসলে বোঝা হচ্ছে কি সাম্য ধ্রুবক। কে দ্বারা কি বোঝায়? সাম্য ধ্রুবক। আচ্ছা, সাম্য ধ্রুবক জিনিসটা কি? সাম্য ধ্রুবক মানে আমরা যে সাম্যাবস্থায় একটা ধ্রুবক পাই, ঠিক আছে, সাম্যাবস্থায় যে ধ্রুবকটা পাই সেটাকে বলতেছে সাম্য ধ্রুবক। তুমি সন্ধি বিচ্ছেদ করো আর কি, সাম্য প্লাস ধ্রুবক, তাহলে কি আসতেছে? সাম্যাবস্থায় যে ধ্রুবকটা পাই। এখন রাসায়নিক সাম্যাবস্থা কখন তৈরি হয় বলো তো? রাসায়নিক সাম্যাবস্থা তৈরি হয় যখন একটা উভমুখী বিক্রিয়া হয়। আচ্ছা, আমি একটা উভমুখী বিক্রিয়া লিখি। ধরো এ আর বি বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে? এ আর বি বিক্রিয়া করে তোমার সি আর ডি তৈরি করতেছে। এটা একটা কি বিক্রিয়া? উভমুখী বিক্রিয়া। এখন এখানে কি হইতেছে? দুইটা বিক্রিয়া হচ্ছে, একটা ফরওয়ার্ড রিয়াকশন আর একটা ব্যাকওয়ার্ড রিয়াকশন। আমরা একদম ছোটোবেলা থেকে শিখে আসছি। একটা ফরওয়ার্ড রিয়াকশন মানে সম্মুখ বিক্রিয়া, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা রিয়াকশনের রেট বা বিক্রিয়ার হার যখন সমান হয়ে যায় তখন এটাকে কি বলে? সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থায় কি হয়? আমরা সাম্যাবস্থায় কি হয় বুঝতেছি। সাম্যাবস্থায় এই ফরওয়ার্ড রিয়াকশনের যে রেট আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের যে রেট, এই দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো যখন সমান হয়ে যাবে, সমান হওয়ার পরে ওখান থেকে আমরা একটা ধ্রুবক পাবো। ওই ধ্রুবকটার নাম হচ্ছে সাম্য ধ্রুবক। তাহলে কানেক্ট করতে পারছো যে সাম্যাবস্থাটা কখন তৈরি হইতেছে? যখন একটা উভমুখী বিক্রিয়া হইতেছে। আর ওই উভমুখী বিক্রিয়ায় ফরওয়ার্ড রিয়াকশন মানে সম্মুখ বিক্রিয়ার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হয়ে যাবে তখন কি আসতেছে? আমাদের সাম্যাবস্থা আসতেছে। আর ওখান যে ধ্রুবকটা আসতেছে ওইটাকে বলতেছি সাম্য ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা, তো এখন চলে আসি আমরা এই যে সাম্য ধ্রুবকটা আছে এটা আমরা কেমনে পাবো? এটা পাওয়ার জন্য একটা বিজ্ঞানী ছিল, বিজ্ঞানীটার নাম একটা বিজ্ঞানী ছিল, উনি কি করছিল? একটা ভরক্রিয়া সূত্র দিছিল। ঠিক আছে, ভরক্রিয়া সূত্র, ভরক্রিয়ার সূত্র। তো ভরক্রিয়া সূত্রটা বলে যে যে কোনো সময়ে, যে কোনো সময়ের বিক্রিয়ার হার, যে কোনো সময়ের বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত, ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভরের সমানুপাতিক। ঠিক আছে, আচ্ছা, তো ভরক্রিয়া সূত্রটা কি বলছিল? ভরক্রিয়া সূত্রটা বলছিল যে যে কোনো সময়ে বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, জিনিসটা আসলে কি বুঝাইছে খেয়াল করো। আমি তোমাকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম প্রথমে, ওই এক্সাম্পলটাতে আসবো। আমরা দেখছিলাম হচ্ছে এ আর বি বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে? দুইটা সি উৎপাদ তৈরি করতেছে, একটা সি আর একটা ডি। আচ্ছা, এখানে কয়টা বিক্রিয়া হচ্ছে? আমরা জানি যে এখানে দুইটা বিক্রিয়া হচ্ছে। একটার নাম হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন, ঠিক আছে, ফরওয়ার্ড রিয়াকশন, আর একটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন। ঠিক আছে, আচ্ছা, ফরওয়ার্ডে কি হইতেছে? ফরওয়ার্ডে হইতেছে এ আর বি বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে? সি আর ডি। আর ব্যাকওয়ার্ডে কি হইতেছে? সি আর ডি বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে? এ আর বি। ওকে, তো এখন আমরা কি বলছিলাম খেয়াল করো, ভরক্রিয়া সূত্রটা কি বলছিল? যে যে কোনো সময়ে যে বিক্রিয়ার হার, ঠিক আছে, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার মানে কি? বিক্রিয়ার হারটা হচ্ছে এর আগের টপিকটা, যেটা আমি এখন এখানে তোমাকে ডিটেলস বলবো না, বাট আমি একটু হালকা করে বলে আসি। বিক্রিয়ার হার মানে হচ্ছে প্রতি একক সময়ে কতটুকু বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। ঠিক আছে, আচ্ছা, জিনিসটা মানে কি বোঝায়? হার দ্বারা কি বোঝায়? হার অলওয়েজ যে কোনো জিনিস, হার মানে বোঝায় হচ্ছে কিসের সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। হার জিনিসটা কি বোঝায়? সব সময় সময়ের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার হারটা কি বলতেছি? এটা আগের টপিক। এটা হচ্ছে কি বোঝায়? প্রতি একক সময়ে, একক সময়ে তোমার বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস, বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, এইটাকে কি বলে? তোমার বিক্রিয়ার হার বলে। ওকে,
আচ্ছা, তো আমরা কি বলতেছিলাম যে ভরক্রিয়া সূত্রটা আমাদেরকে কি বলতেছিল, যে কোনো সময়ে বিক্রিয়ার হারকে ধরো আমি এখানে আর দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে, ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। আচ্ছা, সক্রিয় ভর জিনিসটা কি? আচ্ছা, সক্রিয় ভর জিনিসটা হচ্ছে দুইটা জিনিস হইতে পারে। যদি সে লিকুইড অবস্থায় থাকে তখন আমরা সক্রিয় ভর হিসেবে বুঝি হচ্ছে ঘনমাত্রা। যদি সে লিকুইড অবস্থায় থাকে তখন তার আমরা ঘনমাত্রাটাকে আমরা বলি হচ্ছে সক্রিয় ভর। যদি সে লিকুইড না থাকে, গ্যাস অবস্থায় থাকে, তখন তার সক্রিয় ভর আমরা কত ধরি? আংশিক চাপ। ঠিক আছে, আমি আবার বলতেছি, সক্রিয় ভর জিনিসটা হচ্ছে কি? সক্রিয় ভর জিনিসটা হচ্ছে তাকে আমরা কিসের সাপেক্ষে পরিমাপ করব? যদি লিকুইড থাকে আমরা ওইটাকে পরিমাপ করি হচ্ছে ঘনমাত্রার সাপেক্ষে, আর যদি গ্যাস থাকে আমরা আংশিক চাপের সাপেক্ষে প্রকাশ করি। আর যদি সলিড হয়, সলিড জিনিসের ঘনমাত্রা অলওয়েজ কি হয়? সলিডের ঘনমাত্রা অলওয়েজ 1 হয়। এটা সামনে গেলে দেখবা, সলিডের ঘনমাত্রা কি হয়? 1। সলিড যে কোনো জিনিসের ঘনমাত্রা কি হয়? 1। তাহলে আমরা কি বললাম? সক্রিয় ভর জিনিসটা কি? লিকুইডের জন্য হচ্ছে ঘনমাত্রা, আর গ্যাসের জন্য হচ্ছে কি? আংশিক চাপ। তো আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে কোনো সময়ের বিক্রিয়ার হার ওই সময়ে উপস্থিত বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এখন খেয়াল করো, বিক্রিয়ার হার আমি লিখছি আর। আচ্ছা, এখন এখানে বিক্রিয়ক কে আছে? বিক্রিয়ক আছে হচ্ছে এ, আর একটা আছে হচ্ছে কি? বি। এদের সক্রিয় ভর বলতে আমি আসলে বুঝাইছি হচ্ছে ঘনমাত্রা অথবা আংশিক চাপ। এখন আমি যেহেতু ধরে নিছি এটা লিকুইড অবস্থায় আছে, তাহলে আমি কি দিব? ঘনমাত্রা দিলাম। তাহলে রেট ইজ প্রপোর্শনাল টু, সমানুপাতিক বলছে না? সমানুপাতিক মানে হচ্ছে কি? একটা ধ্রুবক দেওয়া লাগবে, ঠিক আছে, সমানুপাতিক চিহ্ন দেওয়া লাগবে। আচ্ছা, প্রথমে চিহ্ন দেই। আর বিক্রিয়ক, এখানে বিক্রিয়ক কে ছিল? এখানে বিক্রিয়ক ছিল হচ্ছে আমাদের এ আর বি, তাই আমি এ আর বি কে কি করছি? সক্রিয় ভরের সমানুপাতিক লিখছি। দুইটা ছিল তাই দুইটাকে গুণ করছি। আচ্ছা, এটা যেহেতু সামনের দিকের বিক্রিয়া, তাই এটাকে আমরা লিখতেছি আর এর নিচে ছোট করে এফ দিয়ে। ওকে, এটাকে বলতেছে হচ্ছে কি? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। এটাকে কি বলতেছি? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন। ওকে, আচ্ছা, রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে কি? আমাদের রেট অফ ফরওয়ার্ড রিয়াকশনের সময় বিক্রিয়ক হচ্ছে এ আর বি, দ্যাটস ওয়াই আমরা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু কি লিখছি? এ এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা। আচ্ছা, এখন আমরা যদি এদিকে তাকাই, সি আর ডি থেকে এ আর বি তৈরি হইতেছে, এখানে যে বিক্রিয়াটা হইতেছে এটার নাম হচ্ছে ব্যাকওয়ার্ড। তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন ইজ প্রপোর্শনাল টু কি হবে? আচ্ছা, ব্যাকওয়ার্ড রিয়াকশন যখন হইতেছে তখন কিন্তু বিক্রিয়ক আর এ আর বি না, তখন কিন্তু বিক্রিয়ক হিসেবে কাজ করতেছে কে? সি আর ডি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? সি এর ঘনমাত্রা আর ডি এর ঘনমাত্রার সমানুপাতিক। এটা কি বোঝা গেছে? আশা করি আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি। যখন ফরওয়ার্ড রিয়াকশন তখন হচ্ছে বিক্রিয়ক এ আর বি, তাই আমরা প্রপোর্শনাল টু এ বি দিছি। যখন ব্যাকওয়ার্ড রিয়াকশন তখন হচ্ছে আমাদের বিক্রিয়ক হচ্ছে সি আর ডি, দ্যাটস ওয়াই আমরা কি দিছি? সি আর ডি দিছি। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে সমানুপাতিক চিহ্নটা উঠাবো, তাহলে কি দিব? একটা ধ্রুবক দিব। আমরা ছোটবেলা থেকে শিখে আসছি সমানুপাতিক চিহ্ন উঠাতে একটা কি দেওয়া লাগে? ধ্রুবক। তাহলে এখানে কি থাকে? কে এ বি, ঠিক আছে, এখানে দিলাম ধর হচ্ছে কে ওয়ান। আচ্ছা, আর বি ইকুয়ালস টু, এখানে দিলাম হচ্ছে কে টু সি আর হচ্ছে কি? ডি। ঠিক আছে, আচ্ছা, তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন পাইছি আমি, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন আমি পাইছি। এখন আমরা যদি সাম্যাবস্থার কথা চিন্তা করি, সাম্যাবস্থায় তোমাকে আমি বলছিলাম কি হয়? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন কি হয়ে যায়? সমান। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাইতেছি? এখান থেকে কে ওয়ান এ বি ইকুয়ালস টু কি থাকতেছে? কে টু সি আর হচ্ছে কি? ডি। ওকে, আচ্ছা, এখানে কে ওয়ানের পরিচয় হচ্ছে কি? ধ্রুবক। ধ্রুবকটা কখনের জন্য? ফরওয়ার্ড রিয়াকশনের জন্য। আর কে টু এর পরিচয়টা হচ্ছে ধ্রুবক, যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনের জন্য। আচ্ছা, এখন যদি আমরা এখানে কে ওয়ান বাই কে টু এর রেশিও জানতে চাই, কে ওয়ান বাই কে টু, এটা সমান সমান আমাদের কি আসতেছে? সি ডি আর নিচে আসতেছে হচ্ছে এ আর বি। আচ্ছা, আমি এখানে তোমাকে শুরুতে একটু বলা উচিত ছিল, এই যে থার্ড ব্রেকেট আছে, এই থার্ড ব্রেকেটগুলো দিয়ে আসলে কি বোঝায়? আমি কিন্তু বলছিলাম শুরুতে যে এইগুলো ছিল কি? ঘনমাত্রা। তো যে কোনো জায়গায় তুমি থার্ড ব্রেকেট দেখলে এই থার্ড ব্রেকেট দ্বারা আসলে কি বোঝাবে? ঘনমাত্রা বোঝাবে। ঠিক আছে, থার্ড ব্রেকেট দিয়ে কি বোঝাবে? ঘনমাত্রা। আচ্ছা, তাহলে এখন এখানে খেয়াল করো, কে ওয়ান বাই কে টু আছে, কে ওয়ান বাই কে টু, কে ওয়ান একটা ধ্রুবক, কে টু একটা ধ্রুবক, তাহলে দুইটা ধ্রুবকের যে অনুপাত ওইটাও নিশ্চয়ই একটা কি আসবে? ধ্রুবক আসবে। তাহলে কে ওয়ান বাই কে টুর যে অনুপাত সেটাকে আমি বলতেছি হচ্ছে ধরো কে। ওকে, তাহলে আমাদের কে সমান সমান কি আসতেছে? সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা আর হচ্ছে কি? বি এর ঘনমাত্রা। ঠিক আছে, যেহেতু ঘনমাত্রা বলতেছি তাই আমি কে নিচে ছোট করে একটা সি লিখে দিছি। এই সি দ্বারা কি বুঝাচ্ছে? এই সি দ্বারা বুঝাচ্ছে হচ্ছে কনসেন্ট্রেশন, কারণ আমি তো বুঝাইতেছি যে এখানে কি বুঝাইতেছি? ঘনমাত্রা বুঝাইতেছি। তাহলে কে এই সি দ্বারা কি বুঝাইতেছে? কনসেন্ট্রেশন। তাইলে আমরা বুঝলাম বা আমরা শিখলাম যে কে সি এর সূত্রটা হচ্ছে কি? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আমরা যদি বাংলায় সূত্রটা বলতে চাই কে সি সমান সমান, তাহলে আমাদের কি দাঁড়াইতেছে? উৎপাদের ঘনমাত্রা
উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা। আচ্ছা, তাহলে আমাদের কেসি এর সূত্রটা কি দাঁড়াইতেছে? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে, সেম ভাবে আমরা যেমনে যা যা করে আসছি ওইটা সেম ভাবে আমি কি করতে পারবো? কেপি বের করতে পারবো। ঠিক আছে, এখন কেপি এর সাথে কেসি এর পার্থক্য কোন জায়গায়? বলছিলাম সক্রিয় ভর হচ্ছে দুই রকম, লিকুইডের জন্য হচ্ছে কি কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা, আর গ্যাসের জন্য কি বলছিলাম? আংশিক চাপ। ওই আংশিক চাপের পিটা হচ্ছে কি, এই পি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পার্শিয়াল প্রেসার। ঠিক আছে, পার্শিয়াল প্রেসার। আচ্ছা, পার্শিয়াল প্রেসার আর প্রেসারের মধ্যে পার্থক্য কি? এটা যদি ছোট করে একটু বলি, খেয়াল করো, তোমার পাত্রে একটা গ্যাস আছে অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেন যে চাপটা দিবে ওই চাপটাই কি হবে? সরি, পাত্রের যে মোট চাপটা হবে ওই মোট চাপটা কার চাপ হবে? অক্সিজেনের চাপ হবে, কারণ এখানে শুধুমাত্র কি আছে? অক্সিজেন আছে, আর কেউ তো নাই। আচ্ছা, এখন আমি ধরো অক্সিজেনের সাথে নাইট্রোজেনকেও রাখছি, তাহলে পাত্রের যে মোট চাপটা হবে সেটা কি শুধু অক্সিজেনের চাপ হবে? না, সেটা কিন্তু অক্সিজেনের চাপ আর নাইট্রোজেনের চাপের কি হবে? যোগফল। এই যে অক্সিজেন নাইট্রোজেন থাকা অবস্থায় যেই চাপটা দিতেছে ওইটাকে বলতেছে হচ্ছে ওর আংশিক চাপ। ঠিক আছে, আবার নাইট্রোজেন অক্সিজেন থাকা চাপ অবস্থায় যেই চাপ দিতেছে ওটাকে বলা হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ। ঠিক আছে, তাহলে এগুলোকে বলা হচ্ছে পার্শিয়াল প্রেসার। আর যতগুলো উপাদান থাকে ওদের পার্শিয়াল প্রেসারগুলোকে যদি আমরা যোগ করি বা আংশিক চাপগুলোকে যোগ করি তাহলে আমাদের কি চলে আসবে? মোট চাপ চলে আসবে। আচ্ছা, আংশিক চাপকে আমরা কেমনে প্রকাশ করি? দেখো, অক্সিজেনের আংশিক চাপকে প্রকাশ করব এই পি এর নিচে ছোট করে একটা O2 দিয়ে। আচ্ছা, আর নাইট্রোজেনের আংশিক চাপকে আমরা কেমনে প্রকাশ করব? পি এর নিচে ছোট করে একটা N2 দিয়ে। আর দুইটাকে যোগ করলে আমাদের কি চলে আসবে? টোটাল প্রেসারটা। ঠিক আছে, তাহলে আংশিক চাপ হচ্ছে কি, আংশিক চাপগুলোকে আমরা যোগ করলে কি পাইতেছি? একটা পাত্রের মোট চাপ। ঠিক আছে, তাহলে আংশিক চাপ কখন আসতেছে? যখন আমরা একাধিক গ্যাসকে মিক্স করতেছি, মিক্স করলে তখন তারা পুরা পাত্রের চাপটা তাদের নিজস্ব চাপের সমান হয় না, তাদের নিজস্ব চাপটা কি হয়? পুরা পাত্রের চাপের থেকে কমে যায়। ঠিক আছে, ওই কমে যাওয়া চাপটাকে বলতেছি তাদের নিজেদের আংশিক চাপ, আর তাদের আংশিক চাপগুলোকে যোগ করলে আমরা কি পাই যাব? টোটাল চাপ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, আচ্ছা আমরা যদি এই পুরো প্রমাণটাই আংশিক চাপের সাপেক্ষে করতাম তাহলে খেয়াল করো, এখানে যেরকম সক্রিয় ভর আমি কি দিছিলাম? এ এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, তখন আমি এখানে দিতাম, আমি একটু সাইড দিয়ে লিখি, বা হ্যাঁ এটা এখানে লিখতে পারি, সমস্যা নাই, সাইড দিয়ে লিখি, নাইলে প্রমাণটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন, এখানে যেরকম আমি লিখছিলাম এ এর ঘনমাত্রা, বি এর ঘনমাত্রা, আমি লিকুইড চিন্তা করে লিখছিলাম, কিন্তু গ্যাস হইলে এটা কি হবে? এ এর আংশিক চাপ আর বি এর আংশিক চাপ। বুঝা গেছে? আচ্ছা, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা কি হবে? সি এর আংশিক চাপ আর ডি এর আংশিক চাপ। ঠিক আছে, ডি এর আংশিক চাপ। তো এই দুইটাকে আমরা যখন এরকম করে করে রেশিও বানায় নিয়ে আসবো তখন আমরা কি পেয়ে যাব? তখন হচ্ছে আমরা এরকম আরেকটা ইকুয়েশন পেয়ে যাব কে এর। তখন এই ইকুয়েশনটা এরকম যে ঘনমাত্রা দিয়ে আসছিল তখন কিন্তু আর ঘনমাত্রা থাকবে না, তখন কি হবে? উপরে হবে হচ্ছে সি এর আংশিক চাপ, এখানে যেরকম সি এর ঘনমাত্রা হয়েছে তখন হবে উপরে সি এর আংশিক চাপ গুণ হচ্ছে কি ডি এর আংশিক চাপ, আর নিচে হচ্ছে এ এর আংশিক চাপ গুণ হচ্ছে কি বি এর আংশিক চাপ। তখন যে জিনিসটা আসতেছে এটার নাম হচ্ছে কি কেপি। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা জিনিস আসতেছে, একটা কেপি আর একটা হচ্ছে কেসি। কেসি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কি ঘনমাত্রার জন্য যে ধ্রুবকটা পাইতেছি, সাম্য ধ্রুবক ঘনমাত্রার সাপেক্ষে, সেটাকে বলতেছে হচ্ছে কি কেসি। আর আংশিক চাপের সাপেক্ষে যে ঘন ধ্রুবকটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি কেপি। তাহলে কেপি এর যদি বাংলা ফর্মুলা লিখতে চাই এটাও আমি লিখতে পারবো, উৎপাদের আংশিক চাপ। কেপি এর বাংলা ফর্মুলা কি হইতেছে? উৎপাদের আংশিক চাপ, আর নিচে হবে কি বিক্রিয়কের আংশিক চাপ। ঠিক আছে, তাহলে আমরা কেপি কেসি কি জিনিস সেটা বুঝা গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা আরেকটা বিক্রিয়ার জন্য কেপি কেসি লেখার চেষ্টা করি। আসো, আচ্ছা তোমাদেরকে বলি, ম্যাক্সিমামের সাথে হচ্ছে আমার ফার্স্ট ক্লাস, কারণ হচ্ছে আমি যতগুলো ক্লাস দিয়েছিলাম হচ্ছে সবগুলোই হচ্ছে তোমার অ্যাডমিশনের যারা স্টুডেন্ট ছিল তাদের জন্য। সো একাডেমিক বেসিসে আমার সাথে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ফার্স্ট ক্লাস। ঠিক আছে, তো ভাইয়াকে জানাবো অবশ্যই যে ভাইয়ের ক্লাসটা ঠিক কীরকম হচ্ছে। ঠিক আছে, ইনশাল্লাহ জিনিসটা আমাকে মোটিভেট করবে সামনে আরও ক্লাস দেওয়ার জন্য। ঠিক আছে, তো আর যদি কেউ ক্লাস লেকচার নোট করো অবশ্যই নোটটাও দিবা গ্রুপে, ভাইয়ের সাদাব ভাইয়ের গ্রুপে দিলেই হবে, তাইলে আমার কাছে ভালো লাগবে আর কি। ঠিক আছে, তো আমরা কেপি কেসির ইকুয়েশন বানানো শিখছি, এখন হচ্ছে আমরা আরও কয়েকটা ধরো বিক্রিয়ার জন্য আমরা একটু বানাই লিখি চেষ্টা করি। তো আমরা PCl5, ধরো PCl5কে যদি আমরা তাপ দেই তাহলে কি তৈরি করে বলো তো? PCl5কে তাপ দিলে তৈরি করে হচ্ছে PCl3 আর হচ্ছে কি Cl2।
PCl3 কে তাপ দিলে কি তৈরি করে PCl3 আর Cl2। এখন ধরো আমি যদি এই বিক্রিয়ায় কেসি এর ইকুয়েশন লিখতে চাই, কেসিতে কি বলছিলাম, বাংলায় বলছিলাম উৎপাদের ঘনমাত্রা আর নিচে হবে হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা। এখানে উৎপাদ হিসেবে কি আছে দেখো তো, উৎপাদ হিসেবে আছে হচ্ছে PCl3 ওর ঘনমাত্রা, উৎপাদ হিসেবে কি আছে ক্লোরিনের ঘনমাত্রা, আর নিচে হবে হচ্ছে কি বিক্রিয়ক হিসেবে কি আছে PCl5 এর ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে আমরা কেসি সমান সমান কি লিখতে পারি, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদ হিসেবে কি আছে PCl3 আছে, Cl2 আছে, আর বিক্রিয়ক হিসেবে কি আছে PCl5 আছে। ওকে, তাহলে এখান থেকে আমাদের কেসি চলে আসছে। আমরা যদি এটার জন্য কেপি লিখতে চাই তাও পারবো, কোনো সমস্যা নেই। তাহলে উৎপাদের আংশিক চাপ, তাহলে PCl3 এর আংশিক চাপ, তাহলে P অফ PCl3, ঠিক আছে, ইনটু হচ্ছে কি ক্লোরিনের আংশিক চাপ P অফ Cl2, আর নিচে হবে হচ্ছে কি P অফ PCl5। ওকে, তো আমরা এইভাবে যে কোনো বিক্রিয়ার জন্য কেসি আর কেপি এর ইকুয়েশন কি করতে পারবো, লিখতে পারবো। ওকে, তো আরেকটা এক্সাম্পল দেখি আসো। ধরো তোমাকে বলা আছে হচ্ছে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করতেছে, অ্যামোনিয়া। নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করতেছে, অ্যামোনিয়া। তো এই বিক্রিয়াটার নাম হচ্ছে হেবার-বস পদ্ধতি। ঠিক আছে, এই যে পদ্ধতিটা এটার নাম হচ্ছে কি হেবার-বস পদ্ধতি। এখানে কি হইতেছে দেখো, 1 মোল নাইট্রোজেন কিন্তু 1 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না, 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, আর কয় মোল অ্যামোনিয়া তৈরি করে, 2 মোল। ওকে, আচ্ছা, তো এখন খেয়াল করো, এখন আমি যদি তোমাকে বলি যে কেসি এর ইকুয়েশনটা লিখো, কেসি এর ইকুয়েশনটা লিখো, তো উৎপাদ, আমি কেসি কি বলছিলাম, উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এখন উৎপাদের ঘনমাত্রা কি আছে, অ্যামোনিয়া, রাইট, উৎপাদের ঘনমাত্রায় কি আছে, অ্যামোনিয়া। কিন্তু খেয়াল করো অ্যামোনিয়া কি একা আছে, না, অ্যামোনিয়া কয়জন আছে, 2 জন। তাহলে 2 জন থাকলে কিন্তু 2 জনকে লিখতে হবে। দেখো এখানে কি তুমি শুধু PCl3 বা Cl2 কে লিখছিলে নাকি, PCl3 কেও লিখছো, Cl2 কেও লিখছো, লিখে গুণ করছো না লিখে। তো এখানেও কি অ্যামোনিয়া যেহেতু 2টা আছে, তাহলে তোমার কি লেখা লাগবে, 2টা অ্যামোনিয়াকে লেখা লাগবে। আচ্ছা, এবার আসে হচ্ছে বিক্রিয়কে আছে হচ্ছে একটা নাইট্রোজেন একবারই লিখবো, হাইড্রোজেন কয়টা আছে, 3টা, তাহলে হাইড্রোজেনকে কয়বার লিখবো, 3 বার, হাইড্রোজেন আর একটা হচ্ছে কি হাইড্রোজেন। ওকে, আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি পাইতেছি, এখান থেকে অ্যামোনিয়া কয়টা আছে, 2টা, তাহলে অ্যামোনিয়ার যে ঘনমাত্রা আমরা জানি যে 2টা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে 2টা অ্যামোনিয়াকে গুণ করলে কি হয়ে যাবে, অ্যামোনিয়ার স্কোয়ার, আর নিচে হবে কি নাইট্রোজেনের ঘনমাত্রা, হাইড্রোজেন কয়টা আছে, 3টা, তাহলে এটা কি হয়ে যাবে হাইড্রোজেনের ঘনমাত্রা, তার উপর কি চলে আসবে, কিউব। ওকে, তাহলে আমাদের উপরে আসতেছে হচ্ছে অ্যামোনিয়ার ঘনমাত্রার স্কোয়ার, আর নিচে আসতেছে হচ্ছে নাইট্রোজেনের ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা কিউব। তাহলে একটা জিনিস নোটিস করার ব্যাপার আছে, দেখো এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো এখানে এসে কি এসে কনভার্ট হয়ে গেছে, পাওয়ারে। এই যে সংখ্যাগুলো ছিল, এই সংখ্যাগুলো এখানে এসে কিসে কনভার্ট হয়ে গেছে, পাওয়ারে। তাহলে আমরা বুঝতেছি যখন কোনো সহগ থাকবে ওই সহগগুলো কিসে কনভার্ট হয়ে যাবে, পাওয়ারে। ঠিক আছে, আমরা যদি এই বিক্রিয়ার জন্য কেপি লিখতে চাই তাও আমরা পারবো, কেপি। তাহলে কেপিতে কি লেখা লাগে বলো তো, আংশিক চাপ কার, অ্যামোনিয়ার। এখন অ্যামোনিয়া তো একটা নাই, 2টা আছে, 2টা থাকলে কি হবে, স্কোয়ার, আর নিচে হবে হচ্ছে কি নাইট্রোজেনের আংশিক চাপ আর হাইড্রোজেনের আংশিক চাপ। হাইড্রোজেন কয়টা আছে বলো তো, 3টা, তাহলে কি হবে, কিউব। ওকে, তাহলে আমরা এইভাবে কেপিকেসির ইকুয়েশন বানাইতে পারবো। তো আমরা আরেকটা র্যান্ডম ইকুয়েশনের জন্য কেপিকেসি দেখেই আমরা বুঝতে পারবো যে আমরা ইকুয়েশন বানাইতে পারতেছি। ঠিক আছে, ধরো আমাকে বলা আছে এ মোল এ, বি মোল বি বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে, সি মোল সি, আর ডি মোল কি তৈরি করতেছে, ডি। তোমাকে এখান থেকে কেপি এর ইকুয়েশন বানাইতে বলছে আর কেসি এর ইকুয়েশন বানাইতে বলছে, তাহলে আমরা কেপি কেসি দুইটাই পারা উচিত। এখন খেয়াল করো আমাদের উৎপাদে কি আছে, উৎপাদে আছে হচ্ছে সি আর ডি। ঠিক আছে, সি এর ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা, আর নিচে হবে হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রা। এখন উৎপাদটা কয় মোল আছে দেখো তো, ছোট হাতে সি মোল। তো তোমাকে বলছি যেই মোল সংখ্যাটা থাকে সেটা কিসে কনভার্ট হয়ে যায়, পাওয়ারে। এটা আছে কতটুকু, ছোট হাতের ডি মোল, তাহলে এটা চলে যাবে পাওয়ারে। এটা আছে ছোট হাতের এ মোল, এটা আছে ছোট হাতের বি মোল, তাহলে আমরা এখান থেকে কিসের মান পেয়ে গেছি, কেসি এর মান। এখন আমরা কেপিতে আসি, কেপি হবে কি আংশিক চাপ, কার আংশিক চাপ, সি এর আর ডি এর, আর নিচে হবে হচ্ছে এ এর আংশিক চাপ আর বি এর আংশিক চাপ। এখন খেয়াল করো এটা কয় মোল ছিল, সি মোল, তাহলে সিটা হবে পাওয়ার, ডিটা হবে হচ্ছে পাওয়ার, এটা হবে হচ্ছে পাওয়ার, আর বিটা হবে পাওয়ার। ঠিক আছে, তাহলে আমরা কেপি কেসি যে কোনো ইকুয়েশনের জন্য কনভার্ট করতে পারতেছি। ওকে, আচ্ছা আমরা ম্যাথে যাব, সমস্যা নেই, তোমরা ধৈর্য হারাইও না, কারণ এই জিনিসগুলো আমরা তখন স্কিপ না করে টানে টানে লিখবো। ঠিক আছে, তো যেহেতু ফার্স্ট ক্লাস এই জন্য আমি স্কিপ করাইতেছি না, টেনে টেনে নিতেছি না। ঠিক আছে, একটু স্লোলি যাইতেছি মোটামুটি। আশা করি ধৈর্য নিয়ে যারা দেখতেছো তাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, সময় নষ্ট হবে না।
আচ্ছা এখন আমরা এতক্ষণ কি করছি, কেপি এর ইকুয়েশন বের করছি, কেসি এর ইকুয়েশন বের করছি, রাইট? তাহলে এখন আমরা কি করব, কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক বানাবো, ঠিক আছে? এখন আমাদের কি লাগবে, কেপি ও কেসি এর মধ্যে কি সম্পর্ক, আমরা কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক বানাবো। আচ্ছা, তো কেপি ও কেসি এর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কে যে একটা প্রুফ আছে, ঠিক আছে? এই প্রুফটা তোমরা অনেকেই মানে স্কিপ করো, বাট এটা ছোটোখাটো একটা প্রুফ, এবং এটা তোমার যদি সাথ চায় তাহলে তোমাকে কিন্তু মানে 2 মার্কের প্রমাণের জন্য দিতেই পারে, ঠিক আছে? তো আমরা কেপি ও কেসি এর যে প্রুফটা ছিল ওইটা আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথম কথা হইলো কেপি এর ইকুয়েশনটা কি? আচ্ছা, আমরা প্রথমে একটা র্যান্ডম বিক্রিয়া লিখে এটা জেনারেট করার চেষ্টা করি। ধরো এ মোল এ এটার সাথে বি মোল বি বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে, সি মোল সি আর ডি মোল ডি তৈরি করতেছে, ঠিক আছে? এ মোল এ বি মোল বি বিক্রিয়া করে তোমার কি তৈরি করতেছে, সি মোল সি আর ডি মোল ডি তৈরি করতেছে। আচ্ছা, আমরা যদি এই বিক্রিয়ার জন্য কেপি এর ইকুয়েশন লিখি, কেপি এর ইকুয়েশনটা কীরকম হবে, সি এর আংশিক চাপ আগের পেজে লিখে আসছি, তার হোল টু দি পাওয়ার সি, কারণ এখানে সি মোল ছিল, ডি এর আংশিক চাপ, ঠিক আছে, হোল টু দি পাওয়ার হচ্ছে কি স্মল ডি, এ এর আংশিক চাপ হোল টু দি পাওয়ার স্মল এ, বি এর আংশিক চাপ হোল টু দি পাওয়ার স্মল বি। ওকে, তাহলে আমরা সি এর আংশিক চাপ, ডি এর আংশিক চাপ ডিভাইডেড বাই এ এর আংশিক চাপ আর বি এর আংশিক চাপ এগুলো লিখছি। আচ্ছা, এখন এই আংশিক চাপটাকে আমি কেমনে কনসেন্ট্রেশন, মানে কেসি তো হচ্ছে কিসের জন্য, ঘনমাত্রার জন্য, তাই না? আমরা কেপি থেকে কিসে যাওয়ার চেষ্টা করব, কেপি থেকে কেসিতে। তাহলে এই চাপগুলোকে আমার কিসে কনভার্ট করতে হবে, চাপগুলোকে আমার ঘনমাত্রায় কনভার্ট করতে হবে। এই ঘনমাত্রায় কনভার্টটা করব কেমনে সেটা আমরা এখন শিখব। তো আমরা সবাই একটা আদর্শ গ্যাসের সূত্র জানি, পিভি ইকুয়ালস টু কি এনআরটি, ঠিক আছে? এগুলো যেহেতু গ্যাসের জন্য ছিল আমি তাহলে গ্যাসের সূত্রগুলো ইউজ করতে পারবো। তাহলে পিভি ইকুয়ালস টু হচ্ছে কি এনআরটি, তাহলে পি সমান সমান আমরা কি বলতে পারি, এন বাই ভি আর টি। ওকে, আচ্ছা, এন মানে হচ্ছে কি মোল সংখ্যা, ভি মানে হচ্ছে কি আয়তন। তো আমি যদি মোলকে আয়তন দিয়ে ভাগ করি তাহলে কি আসে, মোলকে আয়তন দিয়ে ভাগ করলে আসে হচ্ছে ঘনমাত্রা, ঠিক আছে? মোলকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি তাহলে কি আসে, ঘনমাত্রা। তাহলে এখানে কি আসতেছে, সি, তাহলে এখানে আসতেছে হচ্ছে সিআরটি, ঠিক আছে? তাহলে পি সমান সমান আমাদের কি দাঁড়াইতেছে, সিআরটি, ঠিক আছে? ছোটবেলায় সবাই পড়ছিল এরকম একটা সূত্র, এরকম একটা সূত্র পড়ছো না সবাই, এন ইকুয়ালস টু এস ইন্টু ভি, 9-10-এও ছিল, ঠিক আছে? এন ইকুয়ালস টু কি পড়ছিল, এস ইন্টু ভি, মানে মোল সংখ্যা সমান সমান হচ্ছে কি ঘনমাত্রা ইন্টু আয়তন। ওকে, আমরা এখানে ঘনমাত্রাটাকে সি দিয়ে প্রকাশ করছি, রাইট? তো এস এর জায়গায় জাস্ট সি লিখলাম, ঠিক আছে? তুমি যদি এস দিয়ে লিখতে চাও তাও কোনো সমস্যা নেই। তাহলে পি সমান সমান আমাদের কি দাঁড়াইতেছে, পি সমান সমান আমাদের দাঁড়াইতেছে হচ্ছে সিআরটি। ওকে, তো আমরা যদি পি এ বলি, পি এ মানে হচ্ছে কি এ এর আংশিক চাপ, তখন এখানে সি এর জায়গায় হবে হচ্ছে সি এ। যখন আমরা পি এ বলবো মানে এর আংশিক চাপ বলবো, তখন এখানে যে ঘনমাত্রাটা দিব, এটা কার ঘনমাত্রা দিব, অবশ্যই এর। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, এই মোলার গ্যাসটার ধ্রুবকটা এর জন্য যেটা আসবে, বি এর জন্য সেম আসবে, সি এর জন্য সেম আসবে, তো এগুলো চেঞ্জ করার দরকার নেই। তাপমাত্রা এটাও সবার জন্য কি আছে, সেমই আছে। তাহলে পি এ সমান সমান হচ্ছে সি এ ইন্টু আর টি, পিবি সমান সমান কি আসবে, সিবি ইন্টু আর টি, আবার পিসি সমান সমান কি আসবে, সি ইন্টু আর টি, তারপরে পিডি সমান সমান কি আসবে, সিডি ইন্টু আর টি। ওকে, আমরা এই মানগুলো এখানে কি করতে পারি, বসাইতে পারি। তাহলে পিসি সমান সমান কি দাঁড়াইতেছে, সি ইন্টু আর টি, সি আর টি হোল টু দি পাওয়ার কি আছে, সি। আবার পিডি সমান সমান কি আসতেছে, সিডি আর টি হোল টু দি পাওয়ার ডি। পি এ সমান সমান আসতেছে হচ্ছে কি সি এ আর টি হোল টু দি পাওয়ার এ, আর এটা হচ্ছে সিবি আর টি হোল টু দি পাওয়ার বি। ওকে, আচ্ছা, এখন আমরা এগুলোকে আলাদা আলাদা করে লিখি, ঠিক আছে? আলাদা আলাদা কীরকম, সি আলা রাশিগুলোকে এক পাশে রেখে ফেলি। তাহলে সি হোল টু দি পাওয়ার সি ডি হোল টু দি পাওয়ার কি ডি, সি এ হোল টু দি পাওয়ার কি দাঁড়াইতেছে স্মল এ, সি বি হোল টু দি পাওয়ার কি দাঁড়াইতেছে স্মল বি। ওকে, আচ্ছা, আর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে আর টি টু দি পাওয়ার স্মল সি, আর টি টু দি পাওয়ার স্মল ডি, আর টি টু দি পাওয়ার স্মল এ, আর টি টু দি পাওয়ার স্মল বি। ওকে, আচ্ছা, তো এখন এখানে খেয়াল করো, এখন আমরা এখানে যদি ফর্মুলাটা দেখো, সি টু দি পাওয়ার সি ডি টু দি পাওয়ার ডি, সি এ টু দি পাওয়ার এ, সি এ বি টু দি পাওয়ার বি, এটা কি দেখতে তোমার কাছে কেসি এর মতো লাগতেছে নাকি লাগতেছে না? এই যে একটু আগে দেখো আমরা আগের পেজে যখন বানাইছিলাম, দেখো সি মানে সি টু দি পাওয়ার সি আর সি ডি টু দি পাওয়ার ডি, মানে এটা দ্বারা কি বোঝাচ্ছিল, সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা, আর হচ্ছে কি
বি এর ঘনমাত্রা। এখানেও কিন্তু আমরা সেমটাই বুঝাইছি, এই যে সি অফ সি মানে কি বুঝাইতেছে, সি এর কনসেন্ট্রেশন, ঠিক আছে। এই জিনিসটা আসলে ওই যে থার্ড ব্রেকেট দিয়ে সি লিখি যেটা ওইটাই বুঝাচ্ছে, আর থার্ড ব্রেকেট দিয়ে যে ডি লিখি ওইটাই বুঝাইতেছে। এটা থার্ড ব্রেকেট দিয়ে এ বুঝাইতেছে, এটা থার্ড ব্রেকেট দিয়ে বি বুঝাইতেছে। তাহলে এই পুরো জিনিসটা আসলে কি বুঝাচ্ছে, এই পুরো জিনিসটা আমাদের ঘনমাত্রার যে কে ছিল মানে কে সি ছিল এটা বোঝাচ্ছে। আচ্ছা, আর বাকি রইল কি দেখো তো, আর টি আর টি আর টি আর টি। আমরা জানি যে বেস যদি মিলে যায় তাহলে পাওয়ারগুলো কি হয়, যোগ বিয়োগ হয়। তাহলে এখানে কি থাকে, সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি। ওকে, আচ্ছা, তো এই যে সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি, এইটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি হচ্ছে কে সি আর টি টু দি পাওয়ার ডেল এন। কি লিখতে পারি, কে সি আর টি টু দি পাওয়ার ডেল এন। আর এই পাশে কি ছিল, কেপি। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি কেপি আর কেসির মধ্যে সমীকরণ। ওকে, তাহলে ডেল এন এর পরিচয়টা কি দাঁড়াচ্ছে, ডেল এন এর পরিচয়টা দাঁড়াচ্ছে সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি। এখন এখানে খেয়াল করো, ছোট হাতের সি, ছোট হাতের ডি, ছোট হাতের এ, ছোট হাতের বি, এগুলো কি জিনিস ছিল, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের ডি, এগুলো কি ছিল, এগুলো ছিল হচ্ছে মোল সংখ্যা, রাইট। এগুলো কি ছিল, মোল সংখ্যা। তো সি আর ডি দ্বারা বোঝাচ্ছিল হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, আর এ আর বি দিয়ে কি বুঝাইতেছিল, বিক্রিয়কের মোল সংখ্যা। তাইলে আমরা এই ডেল এন এর পরিচয় কি লিখতে পারি, ডেল এন এর পরিচয়টা লিখতে পারি উৎপাদের মোল, উৎপাদের মোল মাইনাস হচ্ছে কি বিক্রিয়কের মোল, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমি লিখলাম, বাট এটা আসলে অ্যাকুরেট না। কেন, কারণ এই যে আমরা সূত্রটা প্রমাণ করছিলাম, এটা কার জন্য প্রমাণ করছিলাম, মানে আসছিলাম কোথা থেকে, কেপি থেকে। আসছিলাম কোথা থেকে দেখো তো, আসছিলাম আমরা কোথা থেকে, কেপি থেকে, রাইট। শুরু কই থেকে, এই যে কেপি থেকে। কেপি, কেপি কার জন্য, গ্যাসের জন্য না। তাইলে আমরা যখন এখানে মোল সংখ্যাটা লিখব, এই মোল সংখ্যাটা অবশ্যই কী হতে হবে, উৎপাদের গ্যাসীয় অবস্থার মোল, ঠিক আছে। এখানে যদি কোনো সলিড থাকে, তুমি কিন্তু এখানে কোনো সলিড আনতে পারবা না, ঠিক আছে। এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে। কি করে, এখানে যখন মোল কাউন্ট করে সে সলিড দেখলে কাউন্ট করে বসে থাকে। তাহলে এখানে কি হবে, উৎপাদের গ্যাসীয় অবস্থার মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসিয়াস অবস্থার মোল, ঠিক আছে। তাহলে আমরা কেপি ইকুয়ালস টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এটা আমরা বুঝতে পারছি যে ডেল এন এর পরিচয়টা হচ্ছে কি উৎপাদের মোল, উৎপাদের গ্যাসীয় অবস্থার মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় অবস্থার মোল। ওকে, আচ্ছা, কেপি, কেপি তো তুমি জানোই কি জিনিস। আচ্ছা, কেসি, কেসি কি জিনিস এটাও তুমি জানো। এখন এখানে খেয়াল করো, কেপি আর কেসির মধ্যে দুইটা জিনিস আছে, একটা প্রেশার আছে, আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে ঘনমাত্রা। পি দ্বারা কি বুঝাইতেছিলাম, এটা হচ্ছিল আমাদের পার্শিয়াল প্রেশার, পার্শিয়াল প্রেশার, আর সি দ্বারা বুঝাইতেছিলাম হচ্ছে কি কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো পার্শিয়াল প্রেশার, আংশিক চাপ, আংশিক চাপের একক কি, আংশিক চাপের একক, চাপের তো অনেকগুলো একক আছে, অ্যাটমসফিয়ার, প্যাসকেল, আর তারপর হচ্ছে বার, মিলিমিটার মার্কারি, অনেকগুলো একক আছে। তা আমরা কি করছি, এই চ্যাপ্টারে এই অঙ্কগুলোকে ফিক্স করার জন্য আমরা একটা একক ফিক্স করে দিছি। আমরা বলতেছি এখানে আমরা পার্শিয়াল প্রেশারের একক কোনটা রাখবো, অ্যাটমসফিয়ার, ঠিক আছে। পার্শিয়াল প্রেশারের কোন একক রাখবো, অ্যাটমসফিয়ার। আচ্ছা, আর ঘনমাত্রা, ঘনমাত্রার একক আমরা এখানে কোনটা রাখবো, মোল পার লিটার, ঠিক আছে। স্ট্যান্ডার্ড যে ঘনমাত্রার একক মোল পার লিটার ওইটা রাখবো। ওকে, তাহলে আমরা কেপি চিনতেছি, কেসি চিনতেছি, আর কেপি এর মধ্যে যে পি আছে, পি এর কথাও জানতেছি, কেসি এর কথা, সি এর কথাও জানতেছি, ঠিক আছে। তাহলে পি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পার্শিয়াল প্রেশার, যেটার একক হবে হচ্ছে অ্যাটমসফিয়ার, আর সি দ্বারা বোঝাচ্ছে ঘনমাত্রা, যেটার একক হবে মোল পার লিটার। আচ্ছা, এবার আসে হচ্ছে আর, আর এর পরিচয় হচ্ছে কি মোলার গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এর পরিচয় হচ্ছে কি মোলার গ্যাস কনস্ট্যান্ট। এটা দুইটা একক আমরা বেশি ইউজ করি, একটা ইউজ করি হচ্ছে 8.314, যেটার ইউনিট হচ্ছে জুল পার মোল পার কেলভিন, আরেকটা আছে হচ্ছে 0.0821, এটার একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ওকে, তাহলে আমরা কি বলতেছি, আর এর পরিচয় হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, যেটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, আরেকটা আছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা কখন ইউজ করি, এটা ইউজ করি যখন চাপ হয় হচ্ছে অ্যাটমসফিয়ারে, সরি, যখন চাপ হয় হচ্ছে প্যাসকেলে। এটা ইউজ করব কখন, যখন চাপ প্যাসকেলে হয় আর আয়তন হয় কিসে, মিটার কিউবে। এটা কখন ইউজ করি, যখন চাপ হয় হচ্ছে অ্যাটমসফিয়ারে আর আয়তন হয় হচ্ছে কিসে, লিটারে, ঠিক আছে। তো এখন খেয়াল করো, আমার কিন্তু চাপ হচ্ছে অ্যাটমসফিয়ার, আয়তন দেখো এখানে লিটারে আছে। তাহলে আমরা এই সূত্রে আর এর মান কোনটা ইউজ করব, তোমরা একদম ইজিলি ক্লিয়ারলি বোঝার কথা। তো অনেকে এটা বুঝে না, যে মুখস্থ করে বা অনেকে ভুলেও যায়
যে কোনটা ইউজ করবো, অনেক সময় 8.314 ইউজ করে। তো কেন আমি তোমাকে এত ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি, বোঝা গেছে যে তুমি বুঝতে পারো যে না আমরা কোনটা কেন ইউজ করতেছি। তাহলে 0.0821 কেন ইউজ করতেছি এটা বোঝা গেছে। তাহলে আমরা আর এর মানটা এখানে কত বসাবো, 0.0821। আর টি হচ্ছে কি টেম্পারেচার, টেম্পারেচারের একক তো অলওয়েজ কিসে থাকবে, কেলভিনে থাকবে, ঠিক আছে। তো আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, আমরা পরের টপিকে চলে আসতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখন আমরা শিখব কেপি ও কেসি এর একক নির্ণয়, ঠিক আছে। কেপি ও কেসি এর একক নির্ণয়, ঠিক আছে। তুমি কিভাবে কেপি ও কেসি এর কি বের করবা, একক নির্ণয় করবা, ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে তোমাকে বলি, আমি হচ্ছে ফার্স্ট ক্লাসে কি পড়াবো। ফার্স্ট ক্লাসে আমাদের আজকে পুরো ক্লাসটা হইতেছে হচ্ছে তোমার কেপি কেসির যত রিলেটেড থিওরি আছে সবগুলা কমপ্লিট করা, ঠিক আছে। কেপি কেসি রিলেটেড যতগুলা থিওরি আছে সবগুলা কমপ্লিট করা। আচ্ছা, সেকেন্ড ক্লাসে আমরা দিব হচ্ছে পিসিএল 5কে বিয়োজিত করলে তোমার যে PCl3 Cl2 তৈরি হয়, ওই রিলেটেড যতগুলা ম্যাথ আছে, ম্যাথের থিওরি, ওগুলা রিলেটেড সব কিছু নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে করব। আর থার্ড ক্লাসে আমরা দেখার চেষ্টা করব, যদি সেকেন্ড ক্লাসে সব ম্যাথ কমপ্লিট হয় তাহলে তো সেকেন্ড ক্লাসে হইলই। থার্ড ক্লাসে আমরা দেখবো হচ্ছে N2O4, ওইটা সবগুলো দেখবো। ফোর্থ ক্লাসে দেখবো হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের। আর ফিফথ ক্লাসে দেখবো হচ্ছে সবচেয়ে যেটা হার্ড, অ্যামোনিয়া, ঠিক আছে। নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া। আমাদের টোটাল 4টা বিক্রিয়া মেইনলি বেশি আসে, এইগুলোই আমরা দেখার চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, কেপি কেসি এর একক নির্ণয়, এদের একক বাইর করা কোনো কঠিন কিছু না। তো আমরা যদি দেখার চেষ্টা করি, আবারও আমরা যে জেনারেল ফর্মুলা লিখছিলাম বা জেনারেল ইকুয়েশন লিখছিলাম ওইখান থেকে আমরা ব্যাক করি, ঠিক আছে। এখান থেকে আমরা কেপি এর ইকুয়েশন পাইছিলাম, সি এর আংশিক চাপ, ডি এর আংশিক চাপ, এ এর আংশিক চাপ, বি এর আংশিক চাপ, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এটা টু দি পাওয়ার কি সি, এটা টু দি পাওয়ার হচ্ছে ডি, আর এটা টু দি পাওয়ার হচ্ছে এ, এটা টু দি পাওয়ার হচ্ছে কি বি, ওকে। আচ্ছা, একটু আগে খেয়াল করে দেখো তো, আমি আংশিক চাপের একক কি বলছিলাম মনে করো, অ্যাটমসফিয়ার বলছিলাম, ঠিক আছে। তাহলে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার সি, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডি, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার এ, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার কি দাঁড়াইতেছে বি, ওকে। তাহলে এখন খেয়াল করো, তুমি দেখতেছো বেসগুলো সব সেম আছে, মানে ভিত্তিগুলো সব সেম, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে থাকতেছে হচ্ছে কি, এখানে থাকতেছে হচ্ছে সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, সি প্লাস এ মাইনাস ডি মাইনাস বিকে আমরা কি বলছিলাম মনে করে দেখো তো, এটাকে আমরা বলছিলাম না ডেল এন। তাহলে আমাদের কেপি এর ইউনিটটা দাঁড়াইতেছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর পরিচয়টা একটু আগে দেখে আসছিলাম, উৎপাদের গ্যাসীয় অবস্থার মোল মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় অবস্থার মোল। এটা কিন্তু মাথায় রাখবা, কেউ ভুল করে অন্য কিছু নিয়ে আসো না, ঠিক আছে। তাহলে গেল কেপি, এখন আমরা চলে আসি হচ্ছে কেসি। কেসি কি হবে বলো তো, সি এর ঘনমাত্রা, ডি এর ঘনমাত্রা, আর নিচে হবে হচ্ছে এর ঘনমাত্রা, এর ঘনমাত্রা, আর হবে কি বি এর ঘনমাত্রা। আচ্ছা, আমাদের স্ক্রিন, হ্যাঁ, এর ঘনমাত্রা আর হচ্ছে কি বি এর ঘনমাত্রা, রাইট। আচ্ছা, তো এটা টু দি পাওয়ার সি, এটা টু দি পাওয়ার ডি, এটা টু দি পাওয়ার এ, এটা টু দি পাওয়ার বি। আচ্ছা, ঘনমাত্রার একক তো সবাই জানি কি, মোল পার লিটার। মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে কি সি, মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে ডি, মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে এ, মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে কি বি, ওকে। আচ্ছা, তো মোল পার লিটার সবার জন্য কমন আছে, তাহলে আবারও কি করতে পারি, মোল পার লিটারকে আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে উপরে পাওয়ারে কি থাকতেছে, উপরে পাওয়ারে থাকতেছে সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি। আচ্ছা, সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বিকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে ডেল এর। আগের মতোই কাহিনী সবগুলা, জাস্ট তাহলে আমরা এখন কি শিখলাম নতুন করে, যে কেপি এর ইউনিটটা কি হবে, অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন, আর কেসি এর ইউনিটটা হবে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। আচ্ছা, এখন একটা কথা আমি তোমাকে বলে আসি, ঠিক আছে। কেপি আর কেসি এর যে বাংলা সংজ্ঞাটা কি ছিল মনে করে দেখো তো, কেপি এর বাংলা সংজ্ঞাটা কি ছিল, উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। আমি একটু মনে করানোর চেষ্টা করি, উৎপাদের আংশিক চাপ, আমি পুরোটা লিখলাম না, ধরো এখানে আংশিক আর চাপ এটুকু লিখলাম, আর নিচে হবে হচ্ছে কি বিক্রিয়কের আংশিক চাপ, ওকে। আর কেসিটা কি ছিল, কেসিটা ছিল হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, আর নিচে হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা। আচ্ছা, এখন খেয়াল করো, আংশিক চাপের একক কি বলতো, অ্যাটমসফিয়ার। এখানেও আংশিক চাপ, এটার একক কি অ্যাটমসফিয়ার। তাহলে বলতো অ্যাটমসফিয়ার কি হয়ে যাবে, কাটা চলে যাবে, রাইট।
অ্যাটমসফিয়ার কি হয়ে যাবে কাটা, তাইলে কেপি এর এককটা কি দাঁড়াইতেছে ইউনিটলেস, ঠিক আছে। সেমভাবে ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার কি হয়ে যাবে কাটা, এটাও কি হবে ইউনিটলেস। তাইলে আমরা বুঝতেছি যে থিওরিটিক্যালি এটা হচ্ছে কখন, এটা হচ্ছে থিওরিটিক্যালি মাঝে মাঝে খতে জিজ্ঞেস করে কিন্তু যে থিওরিটিক্যালি কিন্তু কেপি আর কেসি যেহেতু দুইটা জিনিসের রেশিও অলওয়েজ কি হবে ইউনিটলেস হবে, ঠিক আছে। তাহলে থিওরিটিক্যালি আমাদের কেপি আর কেসি এর একক হচ্ছে কি শূন্য, মানে একক নাই বা ইউনিটলেস, বাট অ্যাকচুয়ালি কেপি আর কেসি এর কি আছে একক আছে, ঠিক আছে। কখন তাহলে এককটা আসতেছে যখন উৎপাদের মোল সংখ্যা আর বিক্রিয়কের মোল সংখ্যা কি হবে সমান হবে না, তখন হচ্ছে আমাদের একটা ইউনিট আসবে। আর উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা যখন সমান হবে না তখন আমাদের একটা ইউনিট আসবে, ঠিক আছে। তাইলে এইটুকু হচ্ছে থিওরিটিক্যালি। তো থিওরিটিক্যালি মাঝে মাঝে জিজ্ঞেস করে যে কেপি আর কেসি এর একক নাই কেন, তাহলে তুমি বলবা যে থিওরিটিক্যালি এটা সূত্র হচ্ছে এটা সূত্র হচ্ছে এটা, বাংলায় যেটা লিখছি তো লিখে বলবা যে যেহেতু দুইটা অনুপাতের কখনো কি হইতে পারে না একক হইতে পারে না, তাই এখানেও কি হয়ে যাবে আংশিক চাপ কাটা গিয়ে এটা কি হয়ে যাবে থিওরিটিক্যালি ইউনিটলেস, আর কেসি এরটাও থিওরিটিক্যালি ইউনিটলেস। এইটুকু লিখে দিলে তোমাকে 2 দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো আর যদি ম্যাথমেটিক্যালি আমরা অ্যাকচুয়ালি যে থিওরিটিক্যালি না করে যদি ম্যাথমেটিক্যালি আমরা করতে যাই তাহলে এরকম একটা ইউনিট আসবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেলেন আর মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন। ওকে, তাহলে আমাদের ইউনিট নিয়েও কাজগুলো চলে গেছে। এখন আমরা চলে আসি হচ্ছে কিসে, এখন আমরা চলে আসি আমাদের কেপিকেসির ইউনিট আমরা পারি। এখন আমরা একটু কেপিকেসির বৈশিষ্ট্য, ঠিক আছে। কেপিকেসির বৈশিষ্ট্যের আগে আমরা একটু ধরো কেসি এর ফর্মুলাটা একটু আমরা আবার টানাটানি করি। কেসি সমান কি বলছিলাম, কেসি সমান বলছিলাম উৎপাদের ঘনমাত্রা, কি বলছিলাম উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে কি বিক্রিয়কের ঘনমাত্রা। ওকে, আচ্ছা ধরো আমরা এখানে একটা রাফ এক্সাম্পল হিসেবে আমরা একটা বিক্রিয়া লিখলাম, এ আর বি বিক্রিয়া করে কি তৈরি করতেছে সিআরডি, ঠিক আছে। এখন তোমার মাঝে মাঝে এইটা কিন্তু এমসিকিউতে মাঝে প্রায় সময় দেয়, তোমাকে যদি কেউ বলে কেসি এর মানটা 1 আসছে বা কেপি, ধরো এখানে কেসি না হয় কেপি হইতো তাহলে এটা আংশিক চাপ হইতো, সেম কাহিনী হইতো। তোমাকে বললো কেপি অথবা কেসি এর মানটা 1 আসছে, এটার মানটা কি, এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রা কি নিশ্চয়ই সমান, ঠিক আছে না। দেখো তো এটা 1 আসা মানে কি এটার মান যত হবে এটার মানটাও কি হবে তত হয়ে কি হয়ে গেছে কাটাকাটি চলে গেছে, ঠিক আছে। তাইলে কেসি 1 হওয়া মানে হচ্ছে কি উৎপাদের ঘনমাত্রা আর বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়ে গেছে সেম হয়ে গেছে। আচ্ছা, এটার মানে কি, এটার মানে হইতেছে বিক্রিয়ক যতটুকু ছিল শুরুতে কি ছিল বিক্রিয়ক কত পার্সেন্ট ছিল 100% ছিল, রাইট। আর উৎপাদ কি ছিল 0 ছিল, এটা ছিল হচ্ছে পুরোপুরি 100%, এটা ছিল হচ্ছে 0। যত সময় যাইতেছে বিক্রিয়কটা কি হইতেছে কমতেছে আর উৎপাদটা কি হইতেছে বাড়তেছে। একটা সময় কি হয়ে যাবে বিক্রিয়কের ঘনমাত্রা 50%, উৎপাদের ঘনমাত্রাটা কি হয়ে যাবে 50%। আর তখনই তুমি যদি কি করো এই ঘনমাত্রা কি করো কাটাকাটি করো, তখনই কি হয়ে যাবে কেসি এর মানটা আমাদের কি আসবে 1। তার মানে কেসি এর মান 1 দিয়ে আসলে কি বুঝাইতেছে যে বিক্রিয়কের কত পার্সেন্ট উৎপাদে পরিণত হয়েছে 50% উৎপাদে পরিণত হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম কেসি এর মান 1 দিয়ে আসলে কি বুঝাইতেছে যে বিক্রিয়কের 50% কিসে পরিণত হয়েছে উৎপাদে পরিণত হয়েছে। আচ্ছা, এবার চলে আসছে আমরা 2 নম্বরে। 2 কি দেখছিলাম আমরা, 2 দেখছিলাম কেসি যদি গ্রেটার দেন 1 হয়। আচ্ছা, গ্রেটার দেন 1 মানে কি বলতো উৎপাদের মানটা বিক্রিয়কের মানের চেয়ে কি বেশি, ঠিক আছে। কখন গ্রেটার দেন 1 হবে, যেমন ধরো তোমাকে যদি কেউ 3/3 বলে তাহলে তো এটা অলওয়েজ 1 হবে, তাহলে এটা গ্রেটার দেন 1 কখন হবে যদি উপরে 4/3 হয়, তার মানে উপরে যদি বেশি থাকে, ঠিক আছে। বা আমরা বলতে পারি হচ্ছে ভগ্নাংশে লব যদি বড় হয় তাহলে কি হয় গ্রেটার দেন 1 হয়। তাহলে কেসি গ্রেটার দেন 1 এটার মানে কি, মানে হচ্ছে উৎপাদটা বেশি, তাহলে উৎপাদটা কার থেকে বেশি বিক্রিয়ক থেকে, তাহলে আমরা তখন বুঝবো যে বিক্রিয়কে 50%-এর অধিক, বিক্রিয়কের 50%-এর অধিক কিসে কনভার্ট হয়ে গেছে উৎপাদে পরিণত হয়েছে, ঠিক আছে। কেসি গ্রেটার দেন 1 দিয়ে কি বোঝাচ্ছে বিক্রিয়কের 50%-এর অধিক কিসে পরিণত হয়েছে উৎপাদে। আর যদি কেসি লেস দেন 1 হয়, কেসি কি হয় লেস দেন 1 হয়, তাইলে কিন্তু এটা বোঝাচ্ছে যে কি বিক্রিয়ক আর উৎপাদের মধ্যে বিক্রিয়কের মানটা বেশি উৎপাদের মানটা কম, তাইলে বিক্রিয়কের 50%-এর কম
50%-এর কম কিসে পরিণত হয়েছে, উৎপাদে পরিণত হয়েছে, ঠিক আছে। তো এগুলো খুবই কমন জিনিস, বাট মাঝে মাঝে এমসিকিউতে লাগে দেখে আমরা হচ্ছে যে এটা দেখাইছি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে কেপি আর কেসি এর বৈশিষ্ট্য। কি দেখবো, লাস্ট টপিক দেখে আমরা ক্লোজ করে দিব, সমস্যা নেই। কেপি আর কেসি এর বৈশিষ্ট্য, এটার পরের দিনে আমরা মানে পরের ক্লাসেই আমরা হচ্ছে যে PCl5 এর বিয়োজন দিয়ে ম্যাথ দিয়ে শুরু করে দিব, ঠিক আছে। তো কেপি ও কেসি এর কি বৈশিষ্ট্য, আচ্ছা। তো তাহলে আমরা এখন কি দেখবো, এখন আমরা দেখবো যে কেপি কেসি এর বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, তো কেপি কেসি কিছু জিনিসের উপর নির্ভর করে, কিছু জিনিসের উপরে নির্ভর করে না, ঠিক আছে। ওগুলার কি কি কিসের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে না, ওগুলোই ওর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, ঠিক আছে। তো প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, একটা নির্দিষ্ট বা ফিক্স তাপমাত্রায়, ফিক্স, আচ্ছা ফিক্স কি হবে, তাপমাত্রায় কেপি কেসি এর মানটা নির্দিষ্ট, কেপি কেসি এর মান নির্দিষ্ট, ঠিক আছে। তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কেপি এর মান যত হবে, তুমি তাপমাত্রাটা ফিক্স রেখে ওর সাথে মারামারি করলা, তাও কি হবে, কেপি কেসি এর মানটা কি হয়ে যাবে, সেমই থাকবে, ঠিক আছে। তার মানে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কেপি কেসি এর মানটা হচ্ছে কি নির্দিষ্ট। কিন্তু তুমি যদি তাপমাত্রা চেঞ্জ করো, তাপমাত্রা পরিবর্তনের সাথে কেপি কেসি এর মানটা কি হবে, পরিবর্তিত হবে, ঠিক আছে। কেপি কেসি পরিবর্তিত হয়, বাড়তে পারে, তাপমাত্রা বাড়াই দিলে বাড়তে পারে, কমতে পারে, আবার তাপমাত্রা কমাই দিলে খুব বাড়তে পারে, কমতে পারে, ঠিক আছে। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কেপি কেসি এর মানটা হচ্ছে নির্দিষ্ট, কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে কেপি কেসি এর মানটা কি হবে, পরিবর্তিত হবে, ওকে। আচ্ছা, এবার 2 নম্বরে চলে আসি। কেপি কেসি এর সাথে চাপের কোনো সম্পর্ক নাই, চাপের কোনো সম্পর্ক নাই। এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে তুমি একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধরো হচ্ছে কি করছো, নির্দিষ্ট তাপমাত্রায় তুমি চাপ কি করছো, 5 গুণ করে দিছো, 10 গুণ করে দিছো, ঠিক আছে। নির্দিষ্ট তাপমাত্রায় চাপ বৃদ্ধি অথবা হ্রাস করছো, ঠিক আছে। বৃদ্ধি অথবা হ্রাস করলেও কেপি কেসি কি থাকবে, অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। কেপি কেসি কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা কি বললাম, বোঝা গেছে তো, যে কেপি কেসি এর সাথে চাপের কোনো সম্পর্ক নাই। তুমি যদি তাপমাত্রাটা সেম রাখা দাও, এখন সেম রাখি, তুমি যদি চাপ বৃদ্ধি বা হ্রাস করো, তাইলে কেপি কেসিটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে, মানে কেপি কেসির কোনো কি হবে না, চেঞ্জ হবে না। তাপমাত্রা চেঞ্জ করলেই কেবলমাত্র কি হবে, কেপি কেসি চেঞ্জ হবে, ওকে। আচ্ছা, 3 নম্বরে চলে আসি। 3 নাম্বারটা হচ্ছে এই কেপি এবং কেসি এর সাথে আদি ঘনমাত্রার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। আদি ঘনমাত্রার সম্পর্ক নেই। এটার মানেটা কি, তুমি আজকে 5 মোল দিয়ে শুরু করছো একটা ফিক্সড টেম্পারেচারে, যত কেপি কেসি পাবা, তুমি যদি 10 মোল দিয়েও শুরু করতে সেম টেম্পারেচারে, তাহলে তোমার কেপি কেসি এর মানটা কি হইতো, সেমই হইতো। টেম্পারেচার সেম থাকলে তুমি আদি ঘনমাত্রা কত নিছো এটার উপর কি করতেছে না, ডিপেন্ড করতেছে না, ওকে। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরে কি, আচ্ছা 4 নাম্বারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং স্পেশাল। 4 আর 5 এগুলোও ইম্পর্টেন্ট, বাট এটা হচ্ছে একটু তোমার কাছে দেখলে ভালো লাগবে। একটা সম্মুখ বিক্রিয়ায় কেপি কেসি এর মান যত হবে, একটা সম্মুখ বিক্রিয়ায় কেপি কেসি এর মান যত হবে, আমাদের স্ক্রিনটায় চলে গেছে, ব্যাক করো। একটা সম্মুখ বিক্রিয়ায় কেপি কেসি এর মান, এই তো আসছে, কেপি আর হচ্ছে কি কেসি এর মান যত হবে সম্মুখ বিক্রিয়ায়, পশ্চাৎমুখী বিক্রিয়ায় কি হবে, পশ্চাৎ বিক্রিয়ায় তার উল্টা হবে, তার কি হবে, উল্টা হবে। এটার মানেটা কি তোমাকে আমি একটু দেখাই এক্সাম্পল। খেয়াল করো তুমি, আমরা খুব নর্মাল একটা এক্সাম্পল দিয়ে দেখি। এ থেকে বি তৈরি করছো, এখন এখানে যে সাম্য ধ্রুবক, সেই ধ্রুবকটার নাম হচ্ছে ধরো K1। তাহলে তুমি যদি কেউ বলে K1 সমান সমান কি, তাহলে তুমি কি লিখবা, ধরো ঘনমাত্রা সাপেক্ষে লিখতেছো, তাহলে তুমি লিখবা বি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে কি এ এর ঘনমাত্রা, রাইট। এখন কি করলা, আরেকজন এই বিক্রিয়াটাকে উল্টাভাবে ঘটাইলো,
সে বি থেকে এ তৈরি করতেছে, তখন সে বললো যে আমার সামুদ্রুবকটার নাম হচ্ছে K2, তাহলে তার জন্য সামুদ্রুবকটা কি হবে? উৎপাদ হচ্ছে তার জন্য এ, আর বিক্রিয়ক হচ্ছে তার জন্য বি। তাহলে K2 সমান সমান তার জন্য আসতেছে এ এর ঘনমাত্রা বাই বি এর ঘনমাত্রা। এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে লিখতে পারি হচ্ছে 1/b ডিভাইডেড বাই এ, এটা লিখতে পারি না? 1/b এর ঘনমাত্রা বাই এ এর ঘনমাত্রা। আর এই যে বি এর ঘনমাত্রা বাই এ এর ঘনমাত্রা, এইটাকে আমরা কি বলি? K1 বলি, রাইট? তাহলে এখানে কি আসতেছে? 1/K1। এটা বলার কারণটা হইলো তুমি সম্মুখ বিক্রিয়ায় কেপিকেসির মান যেটা পাবা, পশ্চাৎমুখী বিক্রিয়া বা বিক্রিয়াটাকে যদি তুমি বিপরীতমুখী করে দাও, তখন তোমার কেপিকেসি এর মানটা কি হয়ে যাবে? উল্টা মানে সেটা 1/, আকারে হয়ে যাবে, ঠিক আছে? তাইলে আমরা কি পাইলাম? এই বিক্রিয়ার কেপিকেসি এর মান যত ছিল, এই বিক্রিয়া সেটা কি হয়ে গেছে? উল্টা 1/, আকারে হয়ে গেছে, ঠিক আছে? এটার একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিলে খুবই ভালো মনে থাকবে। যেমন ধরো তোমাকে কেউ বললো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, তোমাকে বললো এই বিক্রিয়ায় সে কেপি এর মান পাইছে হচ্ছে 0.5। কত পাইছে? 0.5। তো তোমাকে জিজ্ঞেস করছে যদি তুমি অ্যামোনিয়াকে ভেঙে নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করো, তখন তোমার কেপি এর মানটা কত হবে? তো এটা কি তোমার পুরো ম্যাথ করার দরকার আছে বড় করে, নাকি তুমি ডিরেক্টলি ওই প্রপার্টি বা বৈশিষ্ট্যটা ইউজ করে তুমি কি করতে পারো? আনসার করতে পারো। তাহলে আমরা আনসারটা যদি লিখি, আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে নতুন কেপিটা হবে হচ্ছে পুরান কেপিটাকে জাস্ট কি করে দিব? উল্টাই দিব। তাহলে 1/0.5 মানে হচ্ছে কি? 2, ঠিক আছে? তাহলে নতুনটাতে কেপি এর মানটা হবে জাস্ট 2, ঠিক আছে? তো আশা করি আমরা বুঝতে পারছি। আমরা 4 নাম্বার বৈশিষ্ট্য দেখলাম, 5 নাম্বার বৈশিষ্ট্যতে চলে আসি, ঠিক আছে? 5 নাম্বার বৈশিষ্ট্যটা কি বলে? 5 নাম্বার বৈশিষ্ট্য বলে কোনো বিক্রিয়ার আচ্ছা ভাষাটা একটু চেঞ্জ করি, কোনো বিক্রিয়ার কেপি কেসি এর মান যত হয়, কোনো বিক্রিয়ায় কেপি কেসি এর মান যত হয়, ওই বিক্রিয়াকে যে কোনো একটা সংখ্যা, ধরো আমি সংখ্যাটাকে n দিয়ে প্রকাশ করতেছি, যে কোনো একটা সংখ্যা, এটা 1 2 3 4 0.3 0.5 যে কোনো কিছু হইতে পারে, n, ওই সংখ্যা ওই বিক্রিয়াকে যদি আমি n দিয়ে গুণ করি, n দিয়ে গুণ করলে নতুন যে কেপিকেসিটা আসবে, নতুন কেপিকেসি হবে পুরান যেটা ছিল, ঠিক আছে? নতুন কেপিকেসিটা হবে ওই পুরান কেপিকেসি পাওয়ারের n, ওকে? কেপি টু দি পাওয়ার n অথবা কেসি টু দি পাওয়ার n। আমি এক্সাম্পল দিলে বোঝা যাবে জিনিসটা খুবই ইজিলি। যে কি বললাম, কোনো বিক্রিয়ায় কেপিকেসি এর মান যত ছিল, তুমি কি করলা? ওই বিক্রিয়াটাকে n দিয়ে গুণ করলা। n দিয়ে গুণ করলে তোমার কেপিকেসি এর মানটা চেঞ্জ হবে। এখন চেঞ্জ হয়ে কি হবে? চেঞ্জ হয়ে যাবে হচ্ছে যেই সংখ্যাটা দিয়ে গুণ করছো, ওই সংখ্যাটা কি হয়ে যাবে? পাওয়ারে চলে যাবে। তো এটা আমরা একটা এক্সাম্পল দেই, তাইলে ধরো খুব ইজিলি বুঝতে পারবা। আমরা আগের এক্সাম্পলেই দেখি, নাইট্রোজেন আর হাইড্রোজেন কি বিক্রিয়া করে কি তৈরি করছে? অ্যামোনিয়া তৈরি করছিল, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কি ছিল? এখানে কেপিকেসি এর মান ছিল হচ্ছে কি? K1, ওকে? তো তুমি K1 সমান সমান কি লিখতে পারো? K1 সমান সমান তুমি লিখতে পারো হচ্ছে অ্যামোনিয়ার ঘনমাত্রা, তার উপর হচ্ছে স্কয়ার, আর নিচে হচ্ছে কি? আচ্ছা, আমরা এক্সাম্পলটা এইভাবে এটা দিয়ে না লিখি, অনেক বিশাল হয়ে যাবে তো লিখতে, আমরা সহজে এ আর বি দিয়ে লিখি, ঠিক আছে? তাহলে এ আর বি দিয়ে লিখলে তোমার বুঝতেও সুবিধা, আমারও লিখতে সুবিধা। এ থেকে বি তৈরি হয়েছে, ঠিক আছে? এখন ধরো হচ্ছে কেপি এর মান হচ্ছে K1, ঠিক আছে? তাহলে K1 সমান সমান তুমি কি লিখবা? K1 সমান তুমি লিখবা হচ্ছে বি এর ঘনমাত্রা, আর নিচে লিখবা হচ্ছে কি? এ এর ঘনমাত্রা। এখন একজন কি করলো? এই বিক্রিয়াটাকে n দিয়ে গুণ করে দিচ্ছে, তখন তারটা কি হয়ে গেছে? Na থেকে কি তৈরি হয়ে গেছে? Nb, ওকে? তখন তার কেপিকেসি এর মানটা ধরো হচ্ছে K2। তাহলে এখন তুমি K2 সমান সমান কি পাবা? K2 সমান সমান তুমি পাবা বি এর ঘনমাত্রা, এ এর ঘনমাত্রা, ঠিক আছে? আর বি এর ঘনমাত্রার উপরে পাওয়ার কি আসবে? n, এ এর ঘনমাত্রার উপরে পাওয়ার কি আসবে? n, ঠিক আছে? কারণ আমরা তো পড়ছি যে সংখ্যা বা সহগটা থাকে, ওই সহগটা কিসে কনভার্ট হয়ে যায়? পাওয়ারে কনভার্ট হয়ে যায়। তাহলে এটা টু দি পাওয়ার কি হয়ে গেছে? n। এখন তুমি এটাকে কি লিখতে পারো? বি এর ঘনমাত্রা বাই এ এর ঘনমাত্রাকে তুমি কি লিখতে পারো? বি এর ঘনমাত্রা বাই এ এর ঘনমাত্রাকে তুমি লিখতে পারো হচ্ছে K1, আর K1 টু দি পাওয়ার কি পাইতেছো? n। তাহলে আমাদের কি দাঁড়াইতেছে? K2 সমান সমান K1 টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে আমরা এটাই বোঝানোর চেষ্টা করছি যে কোনো একটা বিক্রিয়াকে যদি আমরা n সংখ্যা দিয়ে গুণ করে দিই, সংখ্যাটা যে কোনো কিছু হইতে পারে,
ঠিক আছে, পজিটিভ হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, যে কোনো সংখ্যা গুণ করে দিলে ওইটার কেপিকেসি এর মানটা হয়ে যাবে আগের কেপিকেসি এর মানের পাওয়ার। ঠিক আছে, আচ্ছা তো একটা এক্সাম্পল ম্যাথমেটিক্যালি দিলে খুবই ইজিলি জিনিসটা ইউজ করতে পারবা। যেমন ধরো তোমাকে কেউ বললো, তোমাকে কেউ কি বললো, তোমাকে বললো যে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করছে, অ্যামোনিয়া। ঠিক আছে, এই বিক্রিয়ায় তোমাকে বলা হইলো কেপি এর মান হচ্ছে 36। ওকে, এখন একজন কি করছে, এই বিক্রিয়াটাকে 2 দিয়ে ভাগ করে দিছে, তাহলে কি হয়ে গেছে, সরি 2 দিয়ে ভাগ করছে, 2 দিয়ে ভাগ করে কি হয়ে গেছে, তাহলে হাফ N2 3/2 NH2 বিক্রিয়া করে কি তৈরি করতেছে, NH3। ওকে, আচ্ছা বলো তো 2 দিয়ে ভাগ করা মানে কত দিয়ে গুণ করা? 2 দিয়ে ভাগ করা মানে কিন্তু আমি কিন্তু আগে ঠিক করে খেয়াল করে দেখো, আমি কিন্তু ভাগ করার কথা বলিনি, আমি বলছিলাম গুণ করার কথা। তাহলে 2 দিয়ে ভাগ করা মানে কিন্তু হাফ দিয়ে গুণ করা। কি দিয়ে গুণ করা? হাফ দিয়ে গুণ করা। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করা মানে কিন্তু কি দিয়ে গুণ করা, হাফ দিয়ে গুণ করা। আচ্ছা, তাইলে আমরা কি দিয়ে গুণ করছি, হাফ দিয়ে গুণ করছি। তাইলে কেপিকেসি এর মানটা কি হবে, নতুন কেপিকেসি এর মানটা বা নতুন কেপি এর মানটা কি হয়ে যাবে, আগের যে কেপি এর মানটা ছিল, ধরো এটা কেপি 1 দিলাম, আগের কেপি এর মানটার হোল টু দি পাওয়ার কি হয়ে যাবে, যেই সংখ্যাটা দিয়ে গুণ করছি, কোন সংখ্যা দিয়ে গুণ করছি, হাফ দিয়ে। আমরা 2 দিয়ে ভাগ করা মানে হাফ দিয়ে গুণ করা, সেম কথা। তাহলে এখন আগে কেপি এর মানটা ছিল হচ্ছে 36, টু দি পাওয়ার কি হয়ে যাবে, হাফ। এটাকে আমরা কি লিখতে পারি, 6। তাহলে এখন আমাদের নতুন কেপি এর মানটা হচ্ছে 6। ঠিক আছে, আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। আমাদের কেপিকেসির বৈশিষ্ট্য অলমোস্ট শেষ। আমরা 6 নাম্বার বৈশিষ্ট্যটা এখন দেখব। 6 নাম্বার বৈশিষ্ট্যটা কীরকম খেয়াল করো। ধরো তোমাকে বলা হইলো, আমি 6 নাম্বার বৈশিষ্ট্যটা আর বাংলায় লিখতেছি না, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে। ধরো তোমাকে বলা হইলো একটা বিক্রিয়ায় এ থেকে তোমার কি তৈরি হয়েছে, সি তৈরি হয়েছে। এই বিক্রিয়ার কেপি এর মানটা হচ্ছে ধরো K1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ডিরেক্টলি বিক্রিয়া হয়েছে। এখন আরেকজন কি করছে, এই বিক্রিয়াটাকে 2টা স্টেপে করাইছে। এ থেকে বি তৈরি করছে, আবার পরে কি তৈরি করছে, বি থেকে তোমার কি তৈরি করছে, সি। ঠিক আছে, তো তার এখানে তোর ইয়া হইলো কি K2 আর এখানে হইলো কি K3। তো এখানে ওর বিক্রিয়াটা ডিরেক্টলি হয়েছিল, এই বিক্রিয়াটা কীরকম হয়েছে, ডিরেক্টলি গেছে, ডিরেক্টলি। আর এটা কীভাবে গেছে, স্টেপ ওয়াইজ, মানে একটা বিক্রিয়াকে সে 2টা স্টেপে ভাঙছে। এইখানে যে কেপিকেসি এর মানটা আর এখানে যে কেপিকেসি এর মান, এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা আমরা কেমনে পাবো, তো তুমি K সমান সমান যদি লেখো সি এর ঘনমাত্রা বাই এ এর ঘনমাত্রা, আর এখানে K2 সমান সমান আমরা কি লিখতে পারবো, বি এর ঘনমাত্রা বাই হচ্ছে কি সি এর ঘনমাত্রা, আর K3 সমান সমান আমরা কি লিখতে পারবো, সি এর ঘনমাত্রা বাই হচ্ছে কি বি এর ঘনমাত্রা। এখন আমি এদের মধ্যে একটা সম্পর্ক বানাবো, কেমনে খেয়াল করো। তুমি K1 সমান সমান কি লিখতেছিলা, সি এর ঘনমাত্রা বাই এর ঘনমাত্রা। এটাকে তুমি কি করতে পারো, মডিফাই করার জন্য তুমি লিখতে পারো সি এর ঘনমাত্রা বাই হচ্ছে বি এর ঘনমাত্রা ইনটু হচ্ছে কি, আচ্ছা আমি মনে এখানে একটু ভুল লিখছি, হ্যাঁ এখানে আমি এ লিখতে যাই, সি লিখে ফেলছি। ইনটু হচ্ছে কি লিখতে পারো, বি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে এ এর ঘনমাত্রা। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে আমি এখানে যে সি ছিল আর এ ছিল, আমি এখানে সি আর এ লিখছি, বাট আমি এখানে এক্সট্রা করে কি নিয়ে আসছি, এক্সট্রা করে আমি বি নিয়ে আসছি, কি নিয়ে আসছি, বি। তাহলে দেখো সি এর ঘনমাত্রা বাই বি এর ঘনমাত্রাকে আমি কি বলতে পারি, K3 বলতে পারি, আর বি এর ঘনমাত্রা বাই এর ঘনমাত্রাকে আমি কি বলতে পারি, K2। তাহলে আমাদের K1 সমান সমান কি দাঁড়াইতেছে, K3 ইন্টু K2। ওকে, তার মানে এটা বুঝাইছে যে তোমার কোনো একটা বিক্রিয়া ডিরেক্টলি হইলে কেপিকেসি এর মানটা যত হবে, ওই বিক্রিয়াটা যদি একাধিক স্টেপে হয় তাহলে তাদের কেপিকেসি এর মানগুলোকে গুণ করলে ওইটা কি হবে, আগের কেপিকেসি এর মানের সমান হবে। ঠিক আছে, তাইলে আমরা এটা থেকে কি বুঝলাম, যে একটা বিক্রিয়া ডিরেক্টলি হইলে কেপিকেসি এর মান যত আসে ওটাকে যদি আমরা স্টেপ ওয়াইজে করি, কেপিকেসি এর মানটা সেম আসবে, মানে ওই স্টেপগুলোর কেপিকেসি এর মানের গুণফলের সমান আসবে। এটার আমরা একটা ম্যাথমেটিক্যাল ইউজ দেখি, তাইলে আমাদের জিনিসটা মাথায় ভালো করে ঢুকবে। যেমন ধরো তুমি কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ঠিক আছে, তোমার এই বিক্রিয়ার কেপি এর মান কত আসে সেটা তোমার জানা দরকার। ঠিক আছে, এখন ধরো তোমার কাছে এটার কোনো ডাটা দেওয়া নাই, বাট তুমি জানো, তুমি কি জানো, তুমি জানো কার্বন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি হয়। তুমি এই বিক্রিয়ার কেপি এর মান জানো হচ্ছে 5। ঠিক আছে, কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড তৈরি হয়, তখন কেপি এর মান কত আসে তুমি জানো 5।
আর কার্বন মনোক্সাইড আর অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তখন তুমি কেপি এর মান কত হয় জানো? 2। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার কেপি এর মান কত হবে তুমি কিন্তু জেনে যাবা। কেমনে? তোমাকে বললাম এটা হচ্ছে স্টেপ ওয়াইজ গেছে আর এটা ডিরেক্টলি গেছে, তাহলে এটা কি হবে? এখানে যে স্টেপগুলো ছিল এই স্টেপগুলার গুণফলের সমান, তাহলে 5 আর 2 গুণ করে দিলে 10। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারবো? কেপিকেসির বৈশিষ্ট্যগুলো ইউজ করতে পারবো। তো আজকের ক্লাসটা এইটুক পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো ক্লাসটা করছো। একটু ভাইয়ার জন্য মোটিভেশন হইলেও একটু জানাবা যে তোমরা পুরো ক্লাসটা করছো এবং পুরো ক্লাসটা বুঝতে পারছো, তাহলে হচ্ছে যে আমি নেক্সট ভিডিও এবং আরও অনেকগুলো ভিডিও দেওয়ার জন্য মোটিভেট পাবো। আর হচ্ছে যে যারা ক্লাস করছো এবং লেকচারটা তুলছো তারা অবশ্যই লেকচারটা গ্রুপে দিও। ঠিক আছে, তাহলে আমার জন্য ভালো একটা দিক হিসেবে কাজ করবে যে আমি আরও ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার থাকে ক্লাসে ভাইয়াকে জানাইতে পারো। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ক্লাসে।